ব্যোমকেশ মাঝে মাঝে অদ্ভুত সব কথা বলে। আসলে অদ্ভুত কথা কিনা সেটা ভালোভাবে জানি না, তবে সে যা বলে তার সঠিক অর্থ খুব সহজে ধরা যায় না। হাতে কেস না থাকলে ব্যোমকেশের অদ্ভুত সব মাথায় খেয়াল চাপে। সেই সব কথা পাঠক জানে, তাই সে ব্যাপারে নতুন করে বলার মতো কিছু নেই। কিন্তু সেই অদ্ভুত খেয়ালের পর্যায়ে যেটি কত পর্যন্ত যেতে পারে তার কোনো ধারণা করা সম্ভব নয়। আসলে ব্যোমকেশকে মাঝে মাঝে দেখে মনে হয় এই মানুষটাকে আমি চিনি না। আবার মাঝে মাঝে মনে হয় তার চিন্তা করার সমস্ত পদ্ধতি আমি বুঝতে পারছি, কিন্তু শেষে গিয়ে দেখা যায় কিছুই বুঝিনি। আজ সকালে যে ব্যাপারটা ঘটল, প্রতিদিনের মতো আমরা খবরের কাগজ নিয়ে বসে আছি। ব্যোমকেশের হাতে এখন কেস নেই, তাই বেশিরভাগ সময় সে বাড়িতেই থাকে। তবে দু একবার যে তাকে বেরোতে হয় না সে কথা বলবো না, তবে সে বেরিয়ে যায় অনেক সকালে, আমি ঘুম থেকে ওঠার আগে। তারপর দুপুর চলে আসে। প্রশ্ন করলে বলে দাসবাবুর সাথে থানায় দেখা করতে গিয়েছিল, তবে কেসটা তেমন কিছু নয়, অতি সামান্য। এইভাবেই বেশ কয়েকটা দিন চলে যাওয়ার পর আজ সকালে আমাদের বাড়িতে এক ভদ্রলোক এসে উপস্থিত হলেন। ভদ্রলোক কিন্তু আমার অচেনা নয়, আমাদের এই পাড়াতেই তার বাড়ি। তবে ভদ্রলোক নাকি এখানে থাকে না, তিনি বাইরে থাকেন। তবে দেশের বাইরে নয়, শহরের বাইরে কোনো এক কাজেই তাকে সেখানে থাকতে হয়। তার কাজটা ঠিক কি আমি তা স্পষ্ট বুঝতে পারলাম না। তিনি বললেন তিনি ডাক্তার, তবে মেডিকেল পাশ করা ডাক্তার নয়, হোমিওপ্যাথি ডাক্তার যেমন হয় ঠিক তেমনই। তবে তিনি কিন্তু কোনো ডিগ্রি অর্জন করতে পারেননি। একসময় হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করেছেন, তবে কোনো কারণে পাস করতে পারেননি। তবে যেটুকু শিখেছিলেন সেটাকে পুঁজি করে শহর ছেড়ে গ্রামের দিকে ডাক্তারি করেন। তার মতে শহরে হোমিওপ্যাথির কদরের থেকে গ্রামের দিকে কদর বেশি, কারণ হোমিওপ্যাথি ওষুধ স্বল্প মূল্যে পাওয়া যায়। তাছাড়া তিনি এটাও দাবি করেন যে অ্যালোপ্যাথি ওষুধ কোনো রোগকে কখনোই পুরোপুরি নিরাময় করতে পারবে না, হোমিওপ্যাথি নিরাময় করতে পারবে। তবে সে বিতর্কের আমাদের প্রয়োজন নেই। ভদ্রলোক যে কারণে আমাদের কাছে এসেছিলেন তার কথাই বলি। ভদ্রলোকের নাম জীবন সামন্ত। ভদ্রলোক যখন এসেছিলেন তখন আমরা খবরের কাগজ পড়ায় ব্যস্ত। সেখানে কাজের খবর না থাকায় কিছু একটা নিয়ে দুজনের মধ্যে কথাবার্তা বলছি, এমন সময় পুটিরাম এসে জানালো একজন দেখা করতে এসেছে। সেই কথা শুনে তাকে ভেতরে আসতে বলতেই ভদ্রলোক ঘরের ভেতর এলেন। তার হাতে একটা অ্যাটাচির মতো বাক্স। তিনি ঘরে ঢুকে বাক্সটা একপাশে রেখে নমস্কার করে বললেন, নমস্কার ব্যোমকেশবাবু, আপনার সাথে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আশা করি আপনি এখন ব্যস্ত নন। অবশ্যই না, আপনি বসুন। বোধহয় অনেকটা দূর থেকে এসছেন, তাই না? একবার ট্রেন বদল করতে হয়েছে আর তারপর বাকিটা এসছেন একটা ভাড়ার গাড়িতে। কিন্তু ভাড়ার গাড়িতে তো আমার বাড়ি পর্যন্ত আসেনি। মাঝখানে কোথাও নেমে আমার ঠিকানা জানতে চেয়েছিলেন, তবে আপনাকে আমি এর আগে দেখেছি বলে ঠিক মনে পড়ছে না। আপনার কথা যতটা শুনেছি ব্যোমকেশবাবু, তাতে সমস্ত ব্যাপারগুলো আপনি বলে দিতেই পারেন। তবে যেটা আপনি বলছেন সেটাও ঠিক। আমি এ পাড়াতেই থাকতাম, তবে পাড়াতে আমি থাকি কম। আসলে এক গ্রামের বাড়িতে আমার একটা ডাক্তারখানা মতো রয়েছে, সেখানে আমি বেশিরভাগ সময় থাকি। মাসে দু একবার বাড়িতে আসি, তবে সত্যি বলতে বাড়িতে আমার কেউ নেই, আমি একাই থাকি। তাই একদিনের বেশি এখানে থাকি না। ফাঁকা বাড়ি দিনের পর দিন পড়ে থাকলে সেটা বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে অন্তত মাসে একবার হলেও আমাকে আসতে হয়। প্রতিবেশীদের বলা থাকে, তারাই বাড়িঘর দেখে মোটামুটি। আমি আজ সকালে ট্রেনে গেলাম, স্টেশনে নেমে ওখান থেকে সোজা ভাড়া করা গাড়িতে পাড়া পর্যন্ত এলাম। কিন্তু সত্যি বলতে ব্যোমকেশবাবু, আমি বেশি থাকি না তো, তাই আপনার বাড়িটা ঠিক কোনটা তা জানতাম না। তাই আর কি একটু খোঁজ খবর নিতে হলো। আসলে আপনার এই পাড়াটা শেষ হয়ে যে পাড়া শুরু হয়েছে, মানে পাশের পাড়া, সেখানে আমি থাকি। ভদ্রলোকের কথা বলতে আমারও মনে হলো যেন
পাশের পাড়ায় এই ভদ্রলোককে দু একবার দেখেছি, তবে যেহেতু আমরা বাড়ি থেকে খুব একটা বেরোই না, তাই ব্যাপারটা মনে ছিল না। ব্যোমকেশ সামান্য হেসে বলল, যতদূর মনে হচ্ছে কোনো খুন তো হয়নি, তাহলে ব্যাপারটা কি চুরি সংক্রান্ত নাকি অন্য কিছু? খুন হয়নি ব্যোমকেশ বাবু, তবে একটা বিপদ ঘটতে চলেছে, আর সেটা আমার এখানে নয়। আমি যেখানে ডাক্তারি করি সেখানে আমার এক রোগীর সাথে বড় অদ্ভুত ব্যাপার ঘটে চলেছে। তার কোনো কারণ আমি কিছুই বুঝতে পারছি না। তবে আপনি ব্যাপারটা খুলে না বললে আমি কিন্তু কিছুই বুঝতে পারবো না। আপনি একটু খুলে বলুন, তাহলে আমি দেখি কি করতে পারি, আপনাকে সাহায্য করা যায় নাকি। এরপরেই ভদ্রলোক একটু সময় নিয়ে তার কথা বলতে শুরু করলেন। আমার নাম জীবন সামন্ত। আমার বাবা এই এলাকায় হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে বেশ নাম করেছিলেন, সে কথা হয়তো আপনার জানা। তবে আমি কিন্তু সেসব কিছুই করতে পারিনি। আসলে অনেক চেষ্টা করেছিলাম ব্যোমকেশবাবু, তবে হোমিওপ্যাথি পরীক্ষাটা পাশ করতে পারিনি। কিন্তু বাবার হাত ধরে যা শিখেছিলাম তা আমার কাছে যথেষ্ট ছিল। বুঝতে পেরেছিলাম হোমিওপ্যাথি পড়াশোনা করলে শহরের বুকে এভাবে পয়সা জমানো যায় না, তাই গ্রামের দিকে চলে গেলাম। আসলে যেখানে গিয়েছি সেখানে অনেক বছর আগে আমাদের পূর্বপুরুষদের বসতি ছিল। বাবা হোমিওপ্যাথি পাশ করার পর শহরে চলে আসে, তবে সেখানে আমার চেনা এবং আত্মীয়দের কয়েকজন ছিল, তারাই সব ব্যবস্থা করে দেয়। এমনকি থাকার একটা ঘর আর নিজের একটা ডাক্তারখানাও আমি গুছিয়ে নিতে পারি। ব্যোমকেশবাবু, আমি গ্রামে রয়েছি প্রায় 6 বছরের উপর। বর্তমানে আমার কাছে এমন একটা অদ্ভুত সমস্যার সৃষ্টি হয়েছে যেটা আমি কোনোদিন বুঝতে পারিনি। আর আরো একটা সম্ভাবনা রয়েছে যে এইভাবে চলতে থাকলে আমার সেই রোগীটির মৃত্যু ঘটবে। যদি সেটাই হয় তাহলে কিন্তু আমি বিপদে পড়ে যাব, কারণ সে আমার কাছ থেকে তার রোগের জন্য অনেক বছর ওষুধ খাচ্ছে। তার রোগ আমি সামান্য কমিয়েও এনেছিলাম, কিন্তু এখন যে কি হচ্ছে সেটা ঠিক বুঝতে পারছি না। আপনার সেই রোগীর যে মৃত্যু ভয় আছে সে ব্যাপারে আপনি নিশ্চিত? আর দেখুন জীবনবাবু, আপনার কথা শুনে আর মুখ দেখে কিন্তু মনে হচ্ছে যে আপনি সেটাই চিন্তা করছেন, যে আপনার ওষুধ চলতে চলতে যদি রোগীর মৃত্যু হয় তাহলে সব দায় আপনার ওপর এসে পড়বে। আমি সেটাই বলতে চাইছি ব্যোমকেশবাবু। মাত্র মাসখানেক আগে পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, তবে তারপর থেকে তার সমস্যাটা বাড়তে থাকে। আসলে তার রক্তে একটা সমস্যা রয়েছে। আমাদের শরীরের রক্তকণিকা যেমন নিজে থেকে তৈরি হয়, তার ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটা একটু দেখা দিয়েছিল। তবে বছর দুয়েক ওষুধ খাওয়ানোর পর তার সমস্যাটা আমি হাতে নিয়ে চলে এসেছিলাম। আরো কয়েক মাস ওষুধ চলতে থাকলে তারপরে তার ওষুধের প্রয়োজন হবে না, তার শরীর নিজে নিজেই কাজটা করতে পারবে। কিন্তু তার আগেই হঠাৎ করে তার শরীরে অদ্ভুত পরিবর্তন দেখা দিচ্ছে। ওষুধ কিন্তু আমি বদলে দেওয়ার চেষ্টা করেও দেখেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তবে এমনটা হওয়ার কথা নয়। এত বছর ধরে তার ওষুধ ভালোভাবে কাজ করলো, আর এই শেষের দিকে সে ওষুধ কাজ করবে না, এটা কি করে হয়? এক্ষেত্রে আমি একটা প্রশ্ন করব জীবনবাবু, যদি আপনার ওষুধের কাজ না হয়, কিংবা আপনি যেটা বলতে চাইছেন তার রক্ত কণিকার তৈরি হওয়াতে ব্যাঘাত ঘটে, তাহলে কি তার মৃত্যু ঘটতে পারে এতে? দেখুন ব্যোমকেশবাবু, ভদ্রলোকের বয়স কিন্তু কম নয়। তার বয়স প্রায় 70-এর কাছাকাছি। এই বয়সে এই সমস্যাটা দেখা দেয়, তবে ওষুধ দিয়ে কাজে লাগাতে পারলে ব্যাপারটা চাপা থাকে। কিন্তু যদি ওষুধ কাজ না করে কিংবা তার শরীরে রক্তকণিকা তৈরি না হয়, তাহলে কিন্তু তার বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। এমনকি তার সাথে রক্তাল্পতা কিংবা রক্তচাপের তারতম্যের জন্য তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আসলে বয়সটা তো মাথায় রাখতে হবে। এর কারণ হিসেবে আপনার কি মনে হচ্ছে? সেটাই তো বুঝতে পারছি না ব্যোমকেশবাবু। তাকে আমি যা ওষুধ দিয়ে আসছি সেগুলো তিনি ঠিকঠাক ভাবে খেয়ে নিচ্ছেন, অথচ তারপরে ওষুধগুলো কাজ করছে না কেন আমি জানি না। যে সময় ওষুধ শেষ হওয়ার কথা সেই সময় শেষ হচ্ছে,
আবার গিয়ে তাকে নতুন ওষুধ দেওয়ার সময় পরীক্ষা করে বুঝতে পারছি সমস্যাটা কিন্তু কমেনি, উল্টে বেড়ে চলেছে। ওনার বাড়িতে কে কে আছে? ভদ্রলোকের নাম গোবিন্দ চক্রবর্তী। তার বাড়িতে তার ছেলে, তার বৌমা, এমনকি তাদের একটি ছোট মেয়েও আছে। তাছাড়া একটু অবস্থাপন্ন বাড়ি, বুঝতে পারলেন। তাই কাজের লোক কয়েকজন রয়েছে, কিন্তু কেউই কিছু বুঝতে পারছে না কেন এমনটা হচ্ছে। ব্যোমকেশ মুখের সামনে দুটো হাত রেখে বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আপনার ডাক্তারখানা যে গ্রামে আছে সেই গ্রামের নাম কি? বনগ্রাম। শিয়ালদা থেকে ট্রেনে করে যেতে হয়। ব্যোমকেশ বাবু, আপনাকে আমি একটা বেয়ারা ধরনের অনুরোধ করব। ব্যোমকেশ বাবু, যদিও জানি আপনি সেই অনুরোধ রাখবেন কি রাখবেন না সেটা আপনার বিষয়, তবে আপনাকে আমি একবার আমার সাথে গোবিন্দ চক্রবর্তীর বাড়িতে যেতে বলবো। আপনার কোনো অসুবিধা হবে না তো? আপনি আমার বাড়িতে থাকতে পারেন। সেখানে আমি যে ঘরে থাকি সে ঘরটা বেশ বড়। তাছাড়া সেখানে আমার আত্মীয় স্বজন রয়েছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনি নিশ্চিত জীবনবাবু? যদি এই সমস্যাটা চলতে থাকে তাহলে গোবিন্দ চক্রবর্তীর মৃত্যু হবে। দেখুন, যদি সেটা না হয় তাহলে কিন্তু এখান থেকে শুধু শুধু গিয়ে আপনাকে বিব্রত করা এবং তাদেরকে বিব্রত করাটা ঠিক হবে না। আপনি হয়তো আমার কথা বুঝতে পারছেন না ব্যোমকেশ বাবু। যে মানুষটাকে আমি প্রায় 2 বছরের উপর দেখে চলেছি, যার রোগ একটু একটু করে সেরে উঠছিল, তার হঠাৎ এমন একটা পরিবর্তনে আমি সত্যি সামান্য ভয় পেয়ে গেছি ব্যোমকেশ বাবু। তার অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন তার শরীর ক্রমে খারাপ হয়ে যাচ্ছে, আর সেই খারাপ হওয়াটার একটাই কারণ হতে পারে, ওষুধ হয়তো তার শরীরে ঠিকঠাক করে কাজ করছে না। না হলে তিনি ওষুধটা খাচ্ছেন না, তাই না? সেটা হতে পারে না ব্যোমকেশ বাবু। আমি নিজে তার বাড়িতে মাঝে মাঝে গিয়ে দেখেছি, ওষুধ যতটা দেওয়া আছে তার থেকে যতটা কমার কথা ঠিক ততটাই কমেছে। আর ওষুধ শেষ হয়ে গেলে তিনি আমায় ডেকে পাঠান। এমনকি তিনি নিজেও এই ব্যাপারটা রীতিমতো ভয় পাচ্ছেন, তার যদি কিছু হয়ে যায়। আসলে কিছু মানুষকে দেখবেন ব্যোমকেশ বাবু, আরো একটা দিন বাঁচার জন্য প্রবল সংঘর্ষ করে। গোবিন্দ চক্রবর্তী তেমনই মানুষ। আসলে মানুষটা একসময় খুব একটা সুবিধের ছিল না। সেই গ্রামে তার অর্থ এবং প্রতিপত্তি থাকার জন্য অনেক দুষ্কর্ম করেছে, তবে এখন শেষ বয়সে এসে সেসব আর কেই বা মনে রাখে। সে যাই হোক না কেন, মানুষ ভালো হোক কিংবা খারাপ হোক, ডাক্তার হিসেবে আমার তো উচিত তাকে বাঁচানো ব্যোমকেশ বাবু। একজন অপরাধী যদি চোখের সামনে আহত হয়, তাহলে আমরা কি তাকে বাঁচানোর চেষ্টা করব না? নিশ্চয়ই করব। আপনি একজন আইন মেনে চলা মানুষ, কিন্তু আপনিও এটা করবেন আমি জানি ব্যোমকেশ বাবু। ব্যোমকেশ কি যেন ভাবল, তারপর বলল, আপনি বরং একটা কাজ করুন। আপনি বনগ্রামে কি আজই ফিরে যাবেন? মনে তো হচ্ছে না। আপনি 2 দিন এখানে থেকে যান, তারপর আমি আপনাকে জানিয়ে দিলে আপনি অজিতকে বনগ্রাম নিয়ে চলে যান। সেখানে গিয়ে সমস্ত ব্যাপারটা অজিত দেখে শুনে আমায় একটা চিঠি লিখুন। তারপর যদি প্রয়োজন হয় আমি যাব, আর যদি তেমন প্রয়োজন না হয় তাহলে আমি আর যাব না। আসলে এদিকে আমায় একটা কেস দেখতে হচ্ছে, বুঝলেন তো, আর সেটা পুলিশের হাতে রয়েছে, তো সেই ব্যাপারটা ছেড়ে এখনই শহর থেকে আমি কোথাও যেতে পারবো না। তবে আপনার চিন্তা নেই, অজিত আপনাকে নিরাশ করবে না। সেও একজন দক্ষ সত্যান্বেষী জীবনবাবু। ব্যোমকেশের কথা শুনে বোধহয় জীবনবাবু হতাশ হলেন। তবুও ব্যোমকেশের কথায় কিছুই বলতে পারলেন না, তাই বললেন, ঠিক আছে ব্যোমকেশ বাবু, আপনি যখন একান্তই যেতে পারবেন না তাহলে অজিত বাবুকে নিয়ে যাব। তবে ব্যোমকেশ বাবু, আপনি যদি একটু চেষ্টা করে দেখতেন, প্রয়োজন হলে আপনি কয়েকদিন পরেও আসুন। অজিত গিয়ে সমস্ত ব্যাপারটা আমায় জানাক, তারপর যদি আমার মনে হয় যাওয়ার প্রয়োজন আছে আমি অবশ্যই যাব। আপনি চিন্তা করবেন না। তবে একটা ব্যাপার, আপনি একবার চেষ্টা করে দেখবেন যে গোবিন্দ চক্রবর্তী যখন ওষুধ খায় তখন তিনি কি করেন। আসলে তাকে ওষুধ খেতে দেখাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে ব্যোমকেশ বাবু, আমি এই ব্যাপারটা দেখব। জীবনবাবু বেরিয়ে যাচ্ছিলেন, তার আগেই ব্যোমকেশ তাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করল, জীবনবাবু, আপনাদের হোমিওপ্যাথি ওষুধগুলো ছোট ছোট সাদা গুলির মতো হয়, তাই না?
সেটা একটা সাদা রঙের কৌটোর মধ্যে থাকে। আমি কি ঠিক বলছি? ব্যোমকেশের কথায় জীবনবাবু হেসে ফেললেন, কারণ ব্যোমকেশও কথাগুলো অদ্ভুতভাবেই বলেছে। আমিও হেসে ফেললাম। তখন জীবনবাবু তার হাতের বাক্সটা টেবিলের ওপর রেখে একটা বড় শিশি বের করে তার মধ্যে থেকে সাদা সাদা গোল ছোট বলের মতো ওষুধগুলো দেখালো। তারপর বলল, আসল ওষুধটা এটার সাথে মেশানো থাকে যাতে ওষুধটা সরাসরি জিভে কিংবা মুখের সংবেদনশীল জায়গাগুলো গিয়ে না লাগে। তবে এটা বিভিন্ন ওষুধের ক্ষেত্রে বিভিন্ন রকম হয় ব্যোমকেশবাবু। গোবিন্দবাবুকে এমন ওষুধ দেওয়া রয়েছে। ব্যোমকেশ মাথা নেড়ে সম্মতি জানাতেই জীবনবাবু চলে গেলেন। তবে তার আগে তিনি জানিয়ে গেলেন কাল বিকেলে তিনি একবার টেলিফোন করে খোঁজ নেবেন। আমাদের বাড়ির টেলিফোন নাম্বারটা তিনি জোগাড় করতে পেরেছেন। টেলিফোনেই এই সবটা বলতে পারতেন, তবে সামনে এসে বলাটা তার বাঞ্ছনীয় বলে মনে হলো। তিনি চলে যেতেই আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, আচ্ছা কি ব্যাপার বলো তো ব্যোমকেশ, কেসটা শুনেই তুমি কেমন চঞ্চল হয়ে উঠেছো বলে মনে হচ্ছে। একটা সামান্য কেস ব্যোমকেশ, আমার তো মনে হয় গোবিন্দ চক্রবর্তী কোনো কারণে নিজের ওষুধগুলো খাচ্ছেন না, ফেলে দিচ্ছেন, তার জন্য এমনটা হচ্ছে। না অজিত, তুমি বুঝতে পারছো না। একটা মানুষ যখন গোটা 2 বছর ওষুধ খেয়ে নিজের শরীরের সমস্যাটা স্বাভাবিক করে নিয়ে এসেছিলেন, তাহলে হঠাৎ করে তিনি কেন ওষুধ বন্ধ করে দেবেন? আর যদি তোমার কথা ঠিক বলেই মনে করি, তাহলে তার পেছনে তো কোনো একটা কারণ থাকবে। গোবিন্দ চক্রবর্তীর মৃত্যু হতে পারে এমন সম্ভাবনার কথা জীবনবাবু যেমন আমাদের বলেছেন, তাহলে আশা করি সেটা গোবিন্দ চক্রবর্তীকেও বলেছেন। একটা মানুষ জেনে শুনে নিজের মৃত্যুকে ডেকে আনবে কেন, যদি না তার পেছনে কোনো নির্দিষ্ট কারণ থাকে? অজিত, তুমি কাল কিংবা পরশু জীবনবাবুর সঙ্গে বেরিয়ে যাও, তারপর গোটা ব্যাপারটা বুঝে নিয়ে আমায় টেলিফোন করে জানাও। যদি টেলিফোন করতে সমস্যা হয় তাহলে চিঠি লিখবে। এই চিঠি লেখার কথাটাও বলেছি ওনাকে, কারণ প্রতিপক্ষ ঠিক কে কিংবা কেন তা জানার আগে পর্যন্ত তাকে কোনো সুযোগ দেওয়া যাবে না। আশা করি অজিত তুমি বুঝতে পারছো আমি ঠিক কি বলতে চাইছি। ব্যোমকেশকে ছেড়ে একা একা আমার যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু বুঝতে পারছিলাম ব্যোমকেশ কেসটা নিয়ে বেশ ভাবছে। আর এতটা ভাবার পরেও সে যখন যেতে চাইছে না, তার মানে এখানে নিশ্চয়ই তার কোনো কাজ রয়েছে। তাই আমি আর দ্বিধা করলাম না, ব্যাগপত্র গুছিয়ে রাখলাম 2 দিন পরে জীবনবাবুর সাথে বেরিয়ে পড়ার জন্য। জীবনবাবু কিন্তু এলেন পরদিন বিকালে। সেদিন তার সাথে এই সমস্ত নিয়ে কথাবার্তা হয়ে যাওয়ার পরে ঠিক হলো পরদিন তার সাথে আমরা, অর্থাৎ আমি যাব বনগ্রামে। সকালে বেরোনোর আগে ব্যোমকেশ বারবার করে বলে দিল যা কিছু দেখবে তার সমস্ত কিছুই যেন তাকে জানাই। প্রয়োজন হলে সমস্ত কিছু একটা খাতায় লিখে রেখে দিতে পারি। এর আগেও 2-1 বার আমায় এভাবে কাজ করতে হয়েছে, তাই অতটা অসুবিধা হবে না। আমি বুঝতে পারছি না জীবনবাবু কেন আমাদের বাড়ি এলেন না। তাই ব্যোমকেশ আমাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিতে এলো। ট্রেনে উঠে জীবনবাবুর সাথে কামরায় বসেছি। ব্যোমকেশ চলে গেল, তবে যাওয়ার আগে আমায় ডেকে নিয়ে একবার কয়েকটা কথা বলে দিল। তবে সেগুলো যে এই কেসটার জন্য সত্যি কতটা কাজে লাগবে সেটা আমি তখনও বুঝতে পারিনি। জীবনবাবুর সঙ্গে বনগ্রামে যখন পৌঁছালাম তখন দুপুর হয়ে এসেছে। জীবনবাবুর বাড়িতে বেশ কয়েকজন লোক রয়েছে। আসলে গ্রামের বাড়ি যেমন হয়, যৌথ পরিবার। এই বাড়িটার কর্তার নাম প্রমথ রায়। ভদ্রলোকের বয়স বেশ হয়েছে, মাথায় সাদা চুল, মুখের দাড়ি সাদা হয়ে এসেছে, একটা ফতুয়া আর সাদা রঙের পাজামা পরে রয়েছেন। তবে শুনেছিলাম ভদ্রলোক সবসময় সাধারণ পোশাকই পরেন। বোধহয় জীবনবাবু আমাদের আসার কথা চিঠিতে জানিয়ে দিয়েছিলেন, তাই আমরা আসছি দেখে খানিকটা এগিয়ে এসে বললেন, আসুন ব্যোমকেশ বাবু, আসুন, আপনাদের জন্যই আমরা অপেক্ষা করে আছি। আমি এবার একটু লজ্জা পেলাম। ভদ্রলোক আমায় ব্যোমকেশ ভেবে বসেছেন, তাই আমি বললাম, আগে আমি ব্যোমকেশ বক্সী নই, আসলে আমি ওনার বন্ধু অজিত।
ভদ্রলোক তখন জীবনবাবুর দিকে তাকাতেই জীবনবাবু ব্যোমকেশের আসতে না পারার কারণটা খুলে বললেন এবং এটাও বললেন যে ব্যোমকেশের হয়ে এই কেসটা আমিই তদন্ত করব। যদি প্রয়োজন হয় তাহলে ব্যোমকেশ আসবে। এক কথায় ভদ্রলোক একটু মনক্ষুণ্ণ হয়েছেন, তা বুঝতে পারলাম। তবে আমায় বেশ সাদরে আমন্ত্রণ জানালেন তার বাড়িতে। সেখানে খানিকক্ষণ বিশ্রাম করে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে জীবনবাবুর সাথে আমি চললাম সেই গোপাল চক্রবর্তীর বাড়িতে। এদিকটা পুরোই গ্রাম, তাই গ্রামের মাটির রাস্তা ধরে আমাদের হাঁটতে হাঁটতে বেশ খানিকটা এগিয়ে যেতে হলো। এদিকে এখনো চাষের কাজ চলে, তবে বিকেল হয়ে এসেছে, সেই জন্য মানুষদের বাড়ি ফিরতে দেখা গেল। আর তাছাড়া গ্রামের যেমন একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য থাকে তেমনই দেখতে পেলাম। আমরা যেখান দিয়ে হেঁটে চলেছি তার দুপাশে সবুজ ঘাসের মতো জমি। সেই রাস্তা ধরে এগিয়ে যাওয়ার পরে একটা বাড়ি পড়ল। এদিকে যে কটা বাড়ি আছে আপাতত চোখে পড়েছে, তার মধ্যে দোতলা বাড়ির সংখ্যা খুবই কম, আর বেশিরভাগ মাটির তৈরি বাড়ি। কিছু বাড়ি মাথার ওপর টিনের চাল দেখে বোঝা যাচ্ছে প্রত্যন্ত গ্রামে উন্নতির রং সবে ধরেছে। জীবনবাবুকে সে কথা জিজ্ঞাসা করলাম, জীবনবাবু এদিকটা দেখছি একটু বেশি গ্রাম, এখানে থাকতে আপনার ভালো লাগে? না মানে ব্যাপারটা খারাপভাবে নেবেন না, আপনি তো শহরে ছিলেন কয়েক বছর, তারপরে এখানে এসে কি করব বলুন অজিত বাবু, শহরে থাকার চেষ্টা করেছিলাম কিন্তু পয়সা জমাতে পারিনি, তাই এখানে চলে আসতে হয়েছে। তবে এই গ্রাম আর পাশের দুটো গ্রামে সপ্তাহে দুদিন করে বসে নেহাত কম রোজগার হয় না, আর তাছাড়া প্র্যাকটিসটাও চলছে। তবে ইচ্ছে আছে পরে যদি সম্ভব হয় শহরে গিয়ে কাজ করব। দু একটা একটু অর্থবান পরিবার এই গ্রামে কিংবা পাশের গ্রামে রয়েছে অজিত বাবু, আর তাদের সাথে বাকি রোগীদের নিয়ে বেশ চলে যাচ্ছে। এই গোবিন্দবাবুর কেসটা কিন্তু একটু অন্যরকম জীবনবাবু, তার ওষুধটা বদলে দেওয়া হচ্ছে না তো? ব্যাপারটা আমি ভেবেছি অজিত বাবু, তাই গোবিন্দবাবুকে দেওয়া ওষুধটা আমি তার বাড়িতে গিয়ে একবার খেয়ে দেখেছি, তেমন কিছুই মনে হয়নি, ওষুধ ঠিকই আছে। অথচ ওষুধ অর্ধেক শেষ হওয়ার পর তার মনে হচ্ছে যে ওষুধে কাজ হচ্ছে না, সেটাও বুঝতে পারছি। তবে সেই ওষুধ বদলে অন্য ওষুধ দিলেও এই মুহূর্তে কোনো কাজ হবে না, ব্যাপারটা আপনাকে বোঝাতে পারবো না। ঠিক আছে চলুন, আগে গোবিন্দবাবুর সাথে একবার কথা বলে দেখে নিই, তারপর না হয় ভাবা যাবে। গোবিন্দবাবুর বাড়িতে কাজের লোক দুজন, তার ছেলে এবং তার বৌমা আমাদের যত্ন করে বসালো। আসলে জীবনবাবুকে বাড়িতে সবাই চেনে, আর তাছাড়া জীবনবাবুর সাথে তাদের সম্পর্ক খুব একটা খারাপ নয়। আমরা বসতেই গোবিন্দবাবুর ছেলে এসে আমাদের সাথে কথা বলতে বলতে বলল, ডাক্তারবাবু, আপনি এনাকে সঙ্গে করে এনেছেন কেন বলুন তো? আমার বাবার জন্য? বুঝতেই পারছেন ওষুধে কাজ হচ্ছে না, আর তাছাড়া এই মুহূর্তে যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমার বিপদ বাড়বে। আপনারা তো আগেই আমায় অবিশ্বাস করেছিলেন, একমাত্র গোবিন্দবাবুই আমাকে বিশ্বাস করেছেন। এবার নিজের দিকটা তো আমার সুরক্ষিত রাখা দরকার। দেখুন, আপনার যেটা ভালো মনে হয়, তবে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুই বুঝতে পারছি না যে কি হয়েছে। আমরা একবার আপনার বাবার ঘরটা দেখব, আর ওনার সাথে একটু কথাও বলতে হবে। সে সময় যেন আমাদের ঘরে আর কেউ না থাকে, সেই ব্যাপারটা আপনি দেখবেন। ঠিক আছে, আপনি যা বলবেন। আমাদের জন্য চা দেওয়া হয়েছিল, একটা কাজের লোক চা নিয়ে এসেছিল। চা খেয়ে আমরা গোবিন্দবাবুর ঘরে গিয়ে দেখলাম তার বয়স বেশ হয়েছে, তিনি বিছানার উপর একটা চাদর গায়ে দিয়ে শুয়েছিলেন। আমাদের ঢুকতে দেখে চোখ খুলে আমাদের দিকে তাকালেন, তারপর ডাক্তারবাবুকে দেখে বললেন, ডাক্তার এসেছো? অনেক দিন হয়ে গেল তুমি আসছো না দেখে। আমি ভেবেছিলাম আমার মরার সময় হয়ে এসছে বলে তুমি আর আসবে না। আপনার মৃত্যুর সময় এখনো হয়নি গোবিন্দবাবু, ওষুধ যে ঠিকঠাক ভাবে কাজ করছে না, তাছাড়া মনে হয় ওষুধটা আপনার শরীরে ঠিক মতো যাচ্ছে না, সেটা নিয়ে আমি ভাবছিলাম, তাই শহর থেকে ওনাকে নিয়ে এসেছি ব্যাপারটা দেখবার জন্য।
গোবিন্দবাবু আমার দিকে তাকিয়ে রইলেন। দেখে আমি নমস্কার করলাম। তিনি কাঁপা কাঁপা হাতে নমস্কার করে বললেন, আমার জন্য শেষে গোয়েন্দা আনতে হলো ডাক্তার? ভুল করছেন গোবিন্দবাবু, আমি গোয়েন্দা নই, আমি সত্যান্বেষীর সহকারী মাত্র। তবে বোমকে সেখানে আসেনি, আমাকে পাঠিয়েছে ব্যাপারটা দেখার জন্য। যদি প্রয়োজন হয় তাহলে সে নিজেই আসবে। বলুন আপনি কি জানতে চান, আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব। তবে গোয়েন্দা বাবু, আমি কিন্তু এখনো বাঁচতে চাই। এত তাড়াতাড়ি মরার ইচ্ছে আমার নেই। জীবনে অনেক অন্যায় করেছি, সেটা আমি জানি। তবে চাই আরেকটু বাঁচতে। আচ্ছা, আপনার কারোর ওপর সন্দেহ হয় কি? মানে যে এমনটা করতে পারে, যার সাথে আপনার কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে? শত্রু তো অনেক রয়েছে গোয়েন্দা বাবু, জীবনে অন্যায় অনেক করেছি, তাই শত্রু আছে। তার মধ্যে থেকে কারোর কথা তো বলতে পারি না, কিন্তু আমার বাড়িতে ঢুকে আমার ক্ষতি করবে এমন মানুষ তো দেখি না। আচ্ছা, তবে এটা কবে থেকে হচ্ছে? আপনি কি কিছু বুঝতে পেরেছেন যে আপনার ওষুধ বদলে গেছে কিংবা অন্য কিছু? গোবিন্দবাবু মাথা নাড়লেন, তারপর বললেন, কিছুই জানি না। আপনি দেখুন কিছু খুঁজে বার করতে পারেন নাকি। এই যে, এই আমার ওষুধের কৌটো। গোবিন্দবাবু তার বিছানার পাশের টেবিল থেকে একটা ছোট্ট ওষুধের কৌটো বের করে আমাদের দিকে দিল। সেটা ডাক্তারবাবু হাতে নিয়ে আমায় দেখালেন। ওষুধটা সামনে নিয়ে ওটার গন্ধ শুকে আমি বুঝতে পারলাম এটা সাধারণ হোমিওপ্যাথি ওষুধেরই গন্ধ। কিন্তু এটাই যদি গোবিন্দবাবু খান তাহলে তার সমস্যা হওয়ার তো কথা নয়। তাহলে কি ডাক্তারবাবু কোনো ভুল ওষুধ দিয়ে ফেলেছেন, নাকি তার কোথাও ভুল হচ্ছে? ব্যোমকেশ কিন্তু আমায় একটা কথা বলে দিয়েছিল, সেই মতো আমি একটা কাজ করলাম। তবে কাজটা দুজনের অলক্ষ্যে করতে হলো, আর সেই কারণেই কৌটোটা নিয়ে আমি সেটা দেখতে দেখতে জানালার কাছে উঠে গেলাম। আর কিছুক্ষণ গোবিন্দবাবুর সাথে কথা বলে আমরা তার ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। তার ছেলের সাথে বৌমার সাথে কথা বললাম, কিন্তু তারাও নতুন করে কিছুই বলতে পারল না। কাজের লোক দুটোকে ভালো করে লক্ষ্য করলাম। আমি ডাক্তারবাবুকে একটা কথা বললাম, তিনি কথাটা শুনেই আমার দিকে চমকে তাকালেন। তবে তারপর যেন তিনিও বুঝতে পেরেছেন এমনভাবে মাথা নাড়লেন। আমরা ডাক্তারবাবুর বাড়িতে ফিরে এলাম। সেখানে বসে গোবিন্দবাবুর সাথে কথাবার্তা এবং সমস্ত কিছু দেখে আমার অনুমান আর বাকি সব কিছুই আমি একটা কাগজে ছোট করে লিখলাম। তারপর সেটাকে চিঠির মতো বানালাম, আর সেই চিঠির সাথে একটা জিনিস ছোট করে কাগজে মুড়ে চিঠির ভেতর ভরে দিলাম। কারণ এদিকে টেলিফোনের ব্যবস্থা নেই, একমাত্র চিঠি দিয়ে ব্যোমকেশকে সমস্তটা জানানো যাবে। তাই সেই কাজটা করে চিঠিটা ডাক্তারবাবুকে দিয়ে স্টেশনের কাছে পোস্ট অফিসে ফেলে দিয়ে আসার কথা বললাম। পরদিন সকাল থেকে পুরো দিনটাই আমরা গ্রাম ঘুরে ঘুরে গোবিন্দবাবুর ব্যাপারে অনেক কিছু তথ্য জানতে পারলাম। ভদ্রলোক খুব একটা সুবিধের ছিলেন না। এখন তার বয়স হয়েছে, শরীর ভেঙে পড়েছে, কিন্তু যখন কম বয়স ছিল তখন ভদ্রলোক গ্রামের মাথার উপর ছড়ি ঘুরিয়েছেন। গ্রামের অনেক চাষিদের জমি কম টাকায় কিনে নিয়েছেন। তিনি অনেককেই অল্প কিছু টাকা ধার দিতেন, আর সেই টাকা সুদে আসলে খাতায় কলমে বাড়িয়ে বাড়িয়ে তাদের জমি পর্যন্ত দখল করেছেন। গোবিন্দবাবু এমন হলেও ওনার ছেলে গোপাল হয়েছে একটু অন্য ধরনের। সে জমি জমা চাষবাস এসব নিয়ে থাকলেও বাবার মতো অতটা খারাপ নয়, সে ভালোই। আর এইসব খোঁজ খবর নিতে নিতে বুঝলাম ভদ্রলোকের শত্রু থাকার অভাব হতে পারে না। কিন্তু কেউ বাড়িতে ঢুকে এমন কি করবে যার ফলে ওষুধ খাওয়ার পরেও তার শরীরের সমস্যাটা থেকেই যাচ্ছে? আর সব থেকে আশ্চর্যের কথা হলো
মাত্র 1 মাস ধরে ব্যাপারটা হচ্ছে। আমি সন্দেহ করেছিলাম কাজের লোকগুলো হয়তো কিছু করছে, কিন্তু জানা গেল কাজের লোক প্রায় বছর খানেকের ওপরে বাড়িতে কাজ করছে। সবথেকে কম বয়সী যে ছেলেটি রয়েছে সেও এ বাড়িতে 1 বছরের বেশি সময় ধরে রয়েছে। গোটা ব্যাপারটাই ঘেঁটে যেতে লাগলো। আমি ব্যোমকেশকে সমস্ত কিছু জানিয়ে দিলাম চিঠিতে করে। সন্ধেবেলা বাড়ি ফিরে আরো কিছু লিখতে হলো, তাই চিঠিটা নতুন করে লিখে রাতের মধ্যেই ডাক্তারবাবুকে দিয়ে দিলাম। তিনি পরদিন সকালে পাশের গ্রামে যাবেন রোগী দেখতে। সেই সময় তিনি চিঠিটার স্টেশনে দিয়ে যাবেন। তবে কালকের দিনটা আমাকে একাই কাটাতে হবে। কেসটা নিয়ে ভাবার চেষ্টা করছিলাম, কেন এমন হচ্ছে। যদি কেউ ব্যক্তিগতভাবে গোবিন্দবাবুর ওপর তার প্রতিশোধ নিতে চায়, তাহলে তো সে তাকে খুন করার চেষ্টা করবে। এভাবে একটু একটু করে তাকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে গিয়ে তার কি লাভ? আর তার ওষুধের কৌটোর মধ্যে যে ওষুধগুলো দেখেছি সেগুলো ডাক্তারবাবু নিজেই বলেছেন তাতে ওষুধ মেশানো রয়েছে। তাহলে সেটাই যদি হয়, তাহলে এমনটা হচ্ছে কেন? তবে এসবের মধ্যে ডাক্তারবাবু আরও একটা কথা আমায় বললেন। সেদিন রাতে খাওয়া দাওয়া করে ডাক্তারবাবুর কাছে বসে কথা বলছি, এমন সময় তাকে বললাম, আচ্ছা জীবনবাবু, এই ওষুধটা ঠিক কেমন বলুন তো? মানে ওষুধটা দিনে কবার খেতে হয়? তারপর অনেক ওষুধ থাকে যেগুলো মাঝে মাঝে না খেলেও চলবে, যতটা আমি জানি আর কি। আবার অনেক ওষুধ থাকে যেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যেই খেতে হবে, তা না খেলে ওষুধ কাজ করবে না। বিশেষ করে হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রে এই ব্যাপারটা হয় বলে শুনেছি। আসলে ওনার শরীরের রক্তকণিকার ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে, তাই একটা নির্দিষ্ট সময় পর পর ওষুধটা খেতে হয়। দিনে মোট 4 বার। 4 বারের মধ্যে যদি একবার ওষুধ রোগীর শরীরে না যায় কিংবা সামান্য পরিমাণে কম যায়, তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আর তাতে গোটা দিনে যে কবার ওষুধ খেয়েছেন সে ওষুধ খাওয়াটা তার কাছে ব্যর্থ হয়ে যাবে। কথাটা শুনে আমার কেমন যেন একটা সম্ভাবনা মাথার মধ্যে উকি দিল, কিন্তু সেটার জন্য তো একটা প্রমাণ থাকা দরকার। গোবিন্দবাবুর অসুস্থতা নিয়ে তার ছেলে এবং বৌমাকে বেশ চিন্তিত বলে মনে হলো, আর সেটা আমার চোখেও ধরা দিয়েছে। তবে গোবিন্দবাবুর মৃত্যুতে তাদের তেমন কোনো লাভ নেই, কারণ গোবিন্দবাবুর একটাই ছেলে। তার মৃত্যুর পরে সমস্ত কিছু তার ছেলেই পাবে। আর সেক্ষেত্রে তার মৃত্যু আগে হোক কিংবা পরে, সমস্ত দেখাশোনা, জমি জমা, এমনকি সম্পত্তির ব্যাপারটা সেটা তো গোপালবাবুই দেখেন। গোটা ব্যাপারটা মাথার মধ্যে যতবার ভাবছিলাম ততবার কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। সব বুঝতে পারছিলাম কেসটা অতটা সহজ নয়। কলকাতায় বসে ডাক্তারবাবুর কাছে কেসটা শুনে যতটা সহজ মনে হয়েছিল, ততটা সহজ কিন্তু নয়। যদি ডাক্তারবাবুর একটা কথাও মিথ্যে না হয়, তাহলে কেসটা বেশ জটিল। বারবার মনে হচ্ছিল ব্যোমকেশ সেখানে থাকলে ভালো হতো। আমি আমার মতো করে সবটা বোঝার চেষ্টা করছি, কিন্তু ব্যোমকেশ তো তার মতো করে বোঝার চেষ্টা করত, আর তাহলেই হয়তো ব্যাপারটা সমাধান হয়ে যেত। তবে এই মুহূর্তে আর তেমন কিছু করার নেই। ব্যোমকেশকে চিঠি পাঠানো এবং তার চিঠি আসার আগে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ব্যোমকেশকে চিঠিতে আমি লিখেছিলাম, তুমি যদি একদিনের জন্য আসতে পারো তাহলেও ভালো হয়। মনে হয় তুমি এলে কেসটা সমাধান করতে পারবো। আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে ব্যোমকেশ চিঠিটা পাওয়ার পরদিন সকালেই যে বনগ্রামে চলে আসবে, সেটা ভাবতে পারিনি। এর মাঝে একটা দিন ব্যোমকেশের বলে দেওয়া কথাবার্তাগুলো আমি শুনে কয়েকটা কাজ করলাম, তবে তাতে তেমন কোনো লাভ হয়েছে বলে মনে হলো না। ব্যোমকেশ এসে পৌঁছাতে আমি কিছুটা স্বস্তি পেলাম। ডাক্তারবাবু জানালেন তিনি স্টেশনের স্টেশন মাস্টারের ঘর থেকে ব্যোমকেশকে টেলিফোন করেছিলেন এবং চিঠিটাও পাঠিয়ে দিয়েছেন। তবে ব্যোমকেশকে আসার জন্য তিনি আরও একবার অনুরোধ করেছিলেন। ব্যোমকেশ তাকে জানিয়েছিল সে পরদিন সকালেই চলে আসবে।
তাকে আনতে স্টেশনে ডাক্তারবাবু গেলেন। আমি আর গেলাম না। ব্যোমকেশকে বাড়িতে ডাক্তারবাবুর সাথে ঢুকতে দেখে আমি যেন হাঁপ ছাড়লাম। সব থেকে বেশি খুশি হলেন কিন্তু ডাক্তারবাবুর বাড়ির সেই বয়স্ক ভদ্রলোকটি। ইনি হলেন সেই গোয়েন্দা যার কথা জীবন আমাকে বলেছিল। কলকাতায় এনার সাথেই নাকি দেখা করতে গিয়েছিল। আমি গোয়েন্দা নই প্রমথ বাবু, আমি সামান্য সত্যান্বেষী। তবে অজিত এখানে এসে চেষ্টা করে প্রায় সমাধান করেই ফেলেছে। আমি না হলেও চলতো, তবে কয়েকটা ব্যাপার আমার দেখার ছিল বলেই আমি এখানে এলাম। সে কি? আমার তো মনে হচ্ছে আমি প্রথম দিন এখানে এসে যেখানে ছিলাম এখনো সেখানেই রয়েছি। তা নয় অজিত, তুমি চিঠিতে যা লিখেছো এবং ডাক্তারবাবু আমায় টেলিফোনে যা জানিয়েছেন তার সবকিছু একটু ভালোভাবে ভাবলেই তুমি চেষ্টা করে খুঁজে বার করতে পারতে। তবে প্রধান সমস্যাটা হলো এখানে দোষী কি কি কারণে কাজটা করেছে সেটা খুঁজে বার করা। এই কারণেই আমি এখানে এলাম। আমায় সেই কাজটাই করতে হবে। আমরা গোবিন্দবাবুর বাড়িতে যাব কাল সকালে, তবে আজকের মধ্যে আমাদের অন্য কয়েকটা কাজ করতে হবে। জীবনবাবু, আপনাকে কিন্তু আমাদের সাথে থাকতে হবে, আপনাকে ছাড়া কাজটা সহজ হবে না। কিন্তু ব্যোমকেশ বাবু, আপনি ঠিক কি করতে চাইছেন বলুন তো? আসলে গোটা ব্যাপারটাই আমি জানি, তাই একটু কৌতূহল হচ্ছে। গোবিন্দবাবুর সাথে এমনটা কেন হচ্ছে আর কিভাবেই বা হচ্ছে? সমস্যাটা হচ্ছে গোবিন্দবাবুর ওষুধের ক্ষেত্রে ওষুধটা ঠিকভাবে কাজ করছে না। তার কারণ প্রথমে আমি ভেবেছিলাম ওষুধটা কেউ বদলে দিয়েছে, কিন্তু গোবিন্দবাবুর ওষুধের কৌটো থেকে যে কয়েক দানা ওষুধ অজিত আমায় পাঠিয়েছিল সেগুলো আমি এক কলকাতায় বড় হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে পরীক্ষা করিয়েছি। তিনি বেশ খানিকটা সময় নিয়েছেন, তবে তিনি আমায় জানিয়েছিলেন ওষুধগুলো বদলানো হয়েছে, তবে এমন ভাবে বদলানো হয়েছে যাতে ওই ওষুধের মধ্যে খানিকটা এমন ওষুধ আছে যেটা কাজ করবে। আসলে আপনারা জীবনবাবুর ওষুধগুলো দেখেছেন, সাদা গোল ছোট ছোট বলের মতো দানার মধ্যে ওষুধ মিশিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে এই ওষুধটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে খেতে হয়। আর যে রোগের কথা বলেছেন সেই রোগে কিন্তু নির্দিষ্ট সময়ের ব্যবধানে একবার ওষুধের পরিমাণ সামান্য কম বেশি হলে গোটা দিনের ওষুধ খাওয়াটা ব্যর্থ হয়ে যাবে। আর একটা দিনের ওষুধ খাওয়া ব্যর্থ হয়ে যাওয়া মানে ঠিক হবে না গোবিন্দবাবুর সমস্যাটা। তবে অপরাধী এ ব্যাপারটা জানতো, তাই সে খুব বুদ্ধি করে আসল ওষুধের সাথে ওই রকম দেখতে সাদা ছোট ছোট দানা বেশ কিছুটা মিশিয়ে দিয়েছিল, যেগুলোর সাথে ওষুধের কোনো সম্পর্ক নেই। আর সে কারণে ওই ওষুধের কৌটোর মধ্যে ব্যবহার করা জীবনবাবুর ওষুধের পরিমাণ কমে এসছে। তখন তার শরীরে ততটা পরিমাণ ওষুধ যেত না যতটা যাওয়া প্রয়োজন, আর সেই কারণে তার এই সমস্যাটা দেখা যাচ্ছিল। অজিত আমায় যে দানাগুলো পাঠিয়েছিল সেগুলো থেকে আমি ব্যাপারটা সামান্য জেনেছি, আর তাছাড়া সেরকম হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলেও এইটাই জানতে পেরেছি। আসলে যখন ওষুধের দানা রয়েছে তখন ব্যাপারটা হওয়ার একমাত্র কারণ এইটাই। ব্যোমকেশের কথায় শুধুমাত্র প্রমথ বাবু নয়, আমি এমনকি জীবনবাবু পর্যন্ত অবাক হলেন। একটু সময় চুপ থেকে জীবনবাবু বললেন, কিন্তু এমনটা কি করবে ব্যোমকেশবাবু? যতদূর জানি গোবিন্দবাবুর শত্রুর তো অভাব নেই, কিন্তু তেমন হলে একটা ভাবনা আমার মাথায় এসেছিল। তাহলে তো সে গোবিন্দবাবুকে সরাসরি খুন করতে চাইবে। অপরাধী হয়তো সেটা চায়নি, অপরাধী চেয়েছে ব্যাপারটা খুন হিসাবে না দেখাতে। আস্তে আস্তে যদি গোবিন্দবাবুর লোকটাই তাকে মেরে বসে তাহলে তার আর কোনো ভয় রইল না। আসলে তার কাছে সময় নিয়ে কোনো ভাবনা চিন্তা ছিল না। সে চেয়েছিল আস্তে আস্তে গোবিন্দবাবুকে মারতে। তবে গোটা ব্যাপারটা কিন্তু আমার অনুমান প্রমথবাবু, হ্যাঁ, কোনো প্রমাণ ছাড়া আমি আমার অনুমানকে প্রমাণ করতে ঠিক পারবো। আর এই কেসটা বোধহয় ঠিকঠাক ভাবে শেষ হবে না। আমার অনুমান যা বলছে আর আমার মনও একই কথা বলছে। ব্যোমকেশের কথা আমরা কিছুটা বুঝতে পারলাম, আর কিছুটা বুঝতে পারলাম না। ব্যোমকেশ, আমি আর ডাক্তারবাবু মিলে গ্রামে বেরিয়ে পড়লাম গোবিন্দবাবুর বাড়িতে কাজ করা দুজন লোকের ব্যাপারে খোঁজ নিতে। তবে তাদের ব্যাপারে খোঁজ খবর নিয়েও তেমন কিছু জানা গেল না। ব্যোমকেশ বারবার যে ব্যাপারটায় জোর দিয়েছিল সেটা হলো এদের পরিবারের সাথে গোবিন্দ চক্রবর্তী অতীতে এমন কিছু করেছেন কিনা
যাতে তাদের সাথে তার কোনো একটা প্রতিশোধের ব্যাপার থাকতে পারে। কিন্তু সত্যি বলতে একটা দিন পেরিয়ে যাওয়ার পরেও তেমন কিছু জানা গেল না। বাড়িতে ফিরেই ডাক্তারবাবুর ঘরে বসে রয়েছি, চেষ্টা নিয়ে কথাবার্তা চলছে। এমন সময় ডাক্তারবাবু বললেন, একটা কথা ব্যোমকেশবাবু, আমি গোবিন্দবাবুকে দেখার আগে গোবিন্দবাবুর চিকিৎসা কিন্তু চলতো শহরে। শহরে গোবিন্দবাবুকে ডাক্তার দেখানো হতো, তবে তাতেও তেমন কোনো লাভ হচ্ছিল না। তারপরেই আমি গোবিন্দবাবুকে দেখতে শুরু করি। তবে সেই ব্যাপারটা গোবিন্দবাবুর ছেলে কিংবা বৌমা কেউই পছন্দ করতো না। তারপর গোবিন্দবাবু নিজেই আমাকে দিয়ে চিকিৎসাটা করাতে থাকে। হয়তো ব্যাপারটা আপনার কোনো কাজে লাগবে না, তবুও। কথাটা শুনে ব্যোমকেশ কেমন যেন চমকে উঠল। তারপর বলল, যে ডাক্তার আগে গোবিন্দবাবুকে দেখতেন তার ব্যাপারে আপনি কিছু জানেন? বুঝতেই পারছেন ব্যোমকেশবাবু, গোবিন্দবাবুর কেসটা একটু অন্যরকম। তিনি আমায় যথেষ্ট অর্থ দেন এবং চিকিৎসার ব্যাপারে যা খরচ সেই সমস্তটা তিনিই বহন করেন। এমনকি নতুন কোনো ওষুধ কিনে আনতে গেলে আমায় তিনি সাহায্য করে থাকেন। সেক্ষেত্রে তার আগেই ডাক্তারের সাথে আমি তার ব্যাপারে কথা বলেছিলাম। তবে তিনি বলেছিলেন কোনোভাবে গোবিন্দবাবুর ঔষধ ঠিকঠাক খাওয়া হচ্ছে না, আর সেই কারণেই ব্যাপারটা হচ্ছে। তাই ওষুধের ব্যাপারটা আমি একটু ভালোভাবে নজরে রেখেছিলাম। কিন্তু এখন এমনটা হয়ে গেল কিভাবে বুঝতে পারছি না। ব্যোমকেশ চুপ করে কিছুক্ষণ বসে রইল। তারপর জীবনবাবুর দিকে তাকিয়ে হঠাৎ করে একটা কথা বলল। এটা শুনে আমি চমকে উঠলাম। বললাম, কিন্তু সেটা কিভাবে হতে পারে ব্যোমকেশ? গোবিন্দবাবুকে তিনি খুন করতে চাইবেন কেন? নিশ্চয়ই কোনো একটা কারণ আছে অজিত। আর তাছাড়া আর কাউকেই তো সন্দেহ করা যাচ্ছে না। গোবিন্দবাবুর ছেলে এইসব করতে পারে না, আর তার বাড়ির কাজের লোকেরা এইসব করবে না। তাছাড়া একজনই পড়ে থাকে তখন, আর ওষুধ বদলাতে হলে তাকে বারবার বাড়িতে ঢুকতেও হবে না। তাছাড়া বাড়ির বাইরে থেকে কেউ ঢুকিয়ে ওষুধ বদলে গেছে সেটা তো হয় না, তাই না? ব্যোমকেশের কথায় পরদিন সকালে আমরা খোঁজ নিতে পাশের গ্রামে গেলাম গোবিন্দবাবুর বৌমার ব্যাপারে। সেই ব্যাপারে খোঁজ নিতে নিতে হঠাৎ করে একটা নতুন কথা আমরা জানতে পারলাম, আর তখনই বুঝতে পারলাম ব্যোমকেশ ঠিক কেন এই অনুমানটা করেছে। তবে এরপরও একটা প্রশ্ন রয়ে গেল, মাত্র মাসখানেক আগে থেকে ব্যাপারটা কেন শুরু হয়েছে? তারপর দিন সকালে আমরা তিনজন মিলে গেলাম গোবিন্দবাবুর বাড়িতে। গোবিন্দবাবুর ঘরে বসে রয়েছি। আমাদের পাশে বসে রয়েছে গোবিন্দবাবুর ছেলে গোপালবাবু এবং তার স্ত্রী দময়ন্তী দেবী। ব্যোমকেশ বেশ কিছুক্ষণ গোবিন্দবাবুর দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করল, গোবিন্দবাবু, আপনি বোধহয় এবারের মতো বেঁচে গেলেন। আপনার ওষুধের কৌটোর গোটা ওষুধটা বদলে নতুন করে ওষুধ দিতে হবে, আর খেয়াল রাখবেন আপনাকে যেন অন্য কেউ ওষুধটা না খাইয়ে দেয়। আপনি নিজেই ওষুধটা খাওয়ার চেষ্টা করবেন, তাহলেই গোটা ব্যাপারটা আর সমস্যা হবে না। ব্যোমকেশ আমাকে আগেই কয়েকটা কথা বলে রেখেছিল, তাই এই সময় আমি গোবিন্দবাবুর বৌমা দময়ন্তী দেবীর দিকে তাকাতেই তার মুখের ভাব সামান্য পরিবর্তন হতে দেখতে পেলাম। ব্যোমকেশের কথার উত্তরে গোবিন্দবাবু বললেন, কিন্তু গোয়েন্দা বাবু, আপনি এমনটা বলছেন কেন? আপনার কি সন্দেহ হয় কেউ আমাকে মারার চেষ্টা করছে বলে? কিন্তু এমনটা কে করবে? মারার চেষ্টা করলে হয়তো সেটা আগেই পারতো, কিন্তু সে আপনাকে সরাসরি মারার চেষ্টা করছে না। সে চাইছে আপনাকে তিলে তিলে মারতে, আর যাতে তাকেও ধরা না যায়। আপনার ঘরে এসে আপনার ওষুধ বদলে দেওয়ার মতো সুযোগ আপনার ছেলে, আপনার বৌমা, এমনকি আপনাদের বাড়ির কাজের লোকেদেরও রয়েছে, কিন্তু তাদের কোনো মোটিভ নেই, একমাত্র একজনের ছাড়া। কি বলতে চাইছেন আপনি গোয়েন্দা বাবু? প্রথমেই বলি গোবিন্দবাবু, আমি গোয়েন্দা নই, আমি সত্যান্বেষী মাত্র। আসলে গোয়েন্দা শব্দটা আমার শুনতে ভালো লাগে না, আর ডিটেকটিভ শব্দটা বোধহয় আরো খারাপ। তাই আমি নিজেই নিজেকে সত্যান্বেষী বলে দাবি করি। আপনি অতীতে অনেক খারাপ কাজ করেছেন, সেটা আপনি নিজেও জানেন। সেই খারাপ কাজটা করতে গিয়ে আপনি অনেকেরই শত্রু হয়ে উঠেছেন। তবে সময়ের সাথে সাথে সবাই অনেক কিছুই ভুলে যায়, আর যেহেতু আপনার বয়স হয়েছে তাই আপনার উপর স্বাভাবিকভাবেই অনেকের রাগ কমে এসছে।
তবে মাত্র মাসখানেক আগে একটা ব্যাপার ঘটেছে, আর সেই ব্যাপারটার জন্য কোনো একটা পুরনো আক্রোশ মাথাচাড়া দিয়ে উঠেছে গোবিন্দবাবু। কথাটা বলেই ব্যোমকেশ মুখ ঘুরিয়ে গোপালবাবুর দিকে তাকিয়ে বলল, আপনার কি মনে হয় গোপালবাবু? আমার যতদূর মনে হয় আপনি ব্যাপারটা কিছুটা জানতেন, তাই না? তবে কোনো একটা কারণে কিছু বলতে পারেননি। যতদূর মনে হয় আপনিও আপনার বাবার প্রতি খুব একটা সন্তুষ্ট ছিলেন না। যতদূর শুনেছি আপনি আপনার বাবার মতো নন, তাই এটা হওয়াটা স্বাভাবিক। তবে মনে রাখবেন গোপালবাবু, একটা মানুষ খারাপ হোক কিংবা ভালো হোক, মানুষ কিন্তু মানুষই হয়। তার ক্ষতি করার চেষ্টা করা মানে আপনি অপরাধ করে ফেলছেন। গোবিন্দবাবু অবাক হয়ে গোপালবাবুর দিকে তাকিয়ে বলল, আমার ছেলে এটা করতে চাইছে, কিন্তু কেন? না গোবিন্দবাবু, আপনার ছেলে নয়। আপনার ছেলে এতটা খারাপ হতে পারে না। তবে কি করতে চাইছে সেটা আপনার ছেলে মোটামুটি আন্দাজ করতে পেরেছে, কিন্তু সে নিজেও যখন চাইছে না, তখন আর আমি সে কথায় যাচ্ছি না। এরপর থেকে আপনার ওষুধের কৌটোটা আপনি নিজের কাছেই রাখবেন এবং আপনি সময় মতো ওষুধটা খাবেন। আর সেক্ষেত্রে ডাক্তারবাবু ছাড়া আপনি আর কাউকে বিশ্বাস করবেন না, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। নিশ্চিত কোনো প্রমাণ আমি জোগাড় করতে পারিনি, তাই আপনাকে আমি অপরাধীর নামটা বললে সেক্ষেত্রে আপনারই অসুবিধাটা বাড়বে। কথাটা বলেই ব্যোমকেশ উঠে দাঁড়ালো। তারপর দময়ন্তী দেবীর দিকে তাকিয়ে বলল, দময়ন্তী দেবী, আপনার শ্বশুর মশাইয়ের একটু খেয়াল রাখবেন আর চেষ্টা করবেন যা হয়েছে ভুলে যেতে। সময়ের সাথে সাথে সবকিছু ভুলে যেতে হয়, তাহলে একটা অপরাধ আরো একটা নতুন অপরাধী তৈরি করে ফেলে। কথাটা কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, প্রত্যেকবার কিন্তু আমার কাছে প্রমাণের অভাব হবে না, আর যদি একবার প্রমাণ জুটে যায় তাহলে তো আপনি জানেনই। ব্যোমকেশ কথাটা বলেই আমার দিকে ঘুরে বলল, আমাদের কাজ এখানেই শেষ, এখনই কলকাতা ফিরতে হবে। ওদিকে একটা নতুন কেস রয়েছে, আমি কিভাবে যে এখানে এসেছি তোমাকে বলে বোঝাতে পারবো না। গোবিন্দবাবু, গোপালবাবু, দময়ন্তী দেবী সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। তাদের অবাক চোখের নজর এড়িয়ে আমরা তিনজন বাইরে বেরিয়ে এলাম। ডাক্তারবাবুর কাছ থেকে বিদায় নিয়ে আমরা কলকাতায় ফিরে এলাম। ফেরার সময় ডাক্তারবাবু বললেন, আপনি কি সন্দেহ করেছেন আমি বুঝতে পেরেছি ব্যোমকেশবাবু। ব্যাপারটা আমিও ভেবেছিলাম, কিন্তু তার কোনো মোটিভ খুঁজে পাচ্ছিলাম না। তবে আপনি কি করে ধরলেন ব্যাপারটা? কাজটা অজিত অনেকটাই করে রেখেছিল। সেই খোঁজ খবর নিয়ে দেখেছিল গোবিন্দবাবুর ওপর কার কার রাগ রয়েছে। একমাত্র বাড়ির কাজের লোক ছাড়া গ্রামের কারোর পক্ষে এই কাজ করা সম্ভব হবে না। আর কাজের লোকেদের ক্ষেত্রে সেই আক্রোশের কোনো কারণ নেই, কারণ তাদের কোনো ক্ষতি গোবিন্দবাবু কোনোদিন করেননি। সেক্ষেত্রে থেকে যায় বাকি দুজন। নিজের ছেলের ব্যাপারটা বাদ দেওয়া যায় না, তবে তার ব্যাপারে যতটা খোঁজ খবর পাওয়া গেছে তাতে সেই সব করবে বলে মনে হয় না। তাহলে একমাত্র রইলেন দময়ন্তী দেবী। আর কাল তার বাপের বাড়িতে খবর নিয়ে আমি জানতে পেরেছি কোনো একটা সময় তার পরিবার গোবিন্দবাবুর জন্য বেশ দুর্দশায় পড়েছিল, আর সেই দুর্দশা থেকে তারা কখনোই কাটিয়ে উঠতে পারেনি। তবে সে কথা গোবিন্দবাবু কোনোদিন জানতেও পারেননি। আর ভাগ্যের ফেরে গোবিন্দবাবুর ছেলের সাথে বিয়ে হয় তার। আরো একটা ব্যাপার যেটা আমি জানতে পারি, মাত্র মাসখানেক আগে দময়ন্তী দেবীর বাবা মারা গেছেন, আর তারপরেই বোধহয় তার মধ্যে প্রতিশোধের ব্যাপারটা মাথা চাড়া দিয়ে ওঠে, তাই তিনি এই কাজটা করেন। তবে গোটা ব্যাপারটায় অজিত কিন্তু একটা সাহায্য করেছে। শহরের সেই হোমিওপ্যাথিক ডাক্তার না হলে কেসটা এতটা সহজে আমি সমাধান করতে পারতাম না। তবে দময়ন্তী দেবীকে শাস্তি দেওয়ার মতো কোনো প্রমাণ আমি বা আপনি জোগাড় করতে পারবেন না জীবনবাবু, তাই ব্যাপারটা এখানেই থাকতে দিন। আমার মনে হয় না দময়ন্তী দেবী আর কিছু করার চেষ্টা করবেন। আপনি আপনার কাজ চালিয়ে যান, আশা করি এবার ওষুধে কাজ দেবে। জীবনবাবু ব্যোমকেশকে অনেক ধন্যবাদ জানালো। তবে ব্যোমকেশের পারিশ্রমিকের কথা বলতেই ব্যোমকেশ বলল, সব কাজ আমি টাকার জন্য করি না জীবনবাবু, আর আপনি যখন এতটা কষ্ট করে একটা মানুষের জীবন বাঁচানোর জন্য আমার কাছে ছুটে গিয়েছিলেন, তখন আপনার কাছ থেকে পারিশ্রমিক নেওয়াটা অন্যায় হয়ে যাবে। সেদিনের ট্রেনেই আমরা কলকাতা ফিরে এলাম। তবে পথে আস্তে আস্তে
ব্যোমকেশকে একবার প্রশ্ন করেছিলাম, আচ্ছা ব্যোমকেশ, ঠিক কখন তুমি সন্দেহ করলে বলো তো কাজটা দময়ন্তী দেবীই করেছেন? সময়ের ব্যাপারটা হলো, মাসখানেক আগে দময়ন্তী দেবীর বাবা মারা গেছেন, আর সেই মাসখানেক আগে থেকেই এই ব্যাপারটা শুরু হয়েছে। তার মানে 1 মাস আগে এমন কিছু একটা ঘটেছিল যার জন্য এই ব্যাপারটা শুরু হয়েছে। আর দময়ন্তী দেবী এত বছর এ বাড়িতে আছে, তিনি চাইলে আগেই এই কাজটা করতে পারতেন, কিন্তু করেননি। তার মানে তার হয়তো রাগটা সামান্য কমে এসেছিল, কিন্তু তার বাবা মারা যাওয়ার সময় নিশ্চয়ই কিছু একটা ঘটেছিল যার জন্য তিনি এই কাজটা করে বসেন। তবে আমার মনে হয় এবার আর তিনি এমন ভুল করবেন না। অন্তত গোবিন্দবাবু বা কেউ কোনো কিছু জেনে যাক, সেটা উনিও চান না। আর গোবিন্দবাবুর ছেলে গোপালবাবু নিজে যখন ওনাকে এ ব্যাপারে কিছু বলেননি, তখন এরপর থেকে তিনিও তার বাবার ক্ষেত্রে এত বড় অন্যায়টা হতে দেবেন। আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলাম। ঠিক এই কারণেই আমি বুঝতে পেরেছিলাম ব্যোমকেশ এখানে না এলে কেসটা আমরা সমাধান করতে পারবো না। আর এবারেও সেটাই হলো। তবে ব্যোমকেশ আমায় ভরসা করে এখানে পাঠিয়েছিল এবং বলেছিল আমার দেওয়া তথ্য তার কাজে লেগেছে। সেটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি।